সিনেমার টিকিটের দাম কমুক, কিন্তু যেটা দৈনন্দিন সামগ্রী তার দাম কমুক, সাধারণ মানুষও যদি ভালোভাবে বাঁচতে পারে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস শুড স্টে ওয়েল। একটা দুর্দান্ত বাজেট এক্সপেক্ট করছি, নয়তো গন্ডগোল। সাধারণ মানুষ হিসেবে একটাই জিনিস চাইতে পারি, যে সমস্ত জিনিসের দাম কমুক এবং নিয়ন্ত্রণে থাকুক। আর স্পেশালি এসেনশিয়াল সেক্টর যেগুলো না হলেই নয় মানুষের, সেই জায়গাগুলো কন্ট্রোলে থাকুক, সেই জায়গাগুলোর দাম নিয়ন্ত্রণে থাকুক। কারণ সেগুলো দাম হাতের বাইরে বেরিয়ে গেলে কিন্তু মানে অ্যাফোর্ড করার খুব মুশকিল হয়ে যায়। আর আমি খুব খেতে ভালোবাসি, তো খাবারের ওপর ট্যাক্স কমুক, এটা চাইব। সাধারণ জনতার কথা ভেবে যেন বাজেটটা তৈরি করা, এর বাইরে তো আর আলাদা করে যারা ইকোনমিস্ট তারা বেটার বলতে পারবেন। আমি সাধারণ জনতা হিসেবে বলতে পারি হোপফুলি সকলের ভালো হবে এই বাজেট থেকে। আয়করে ছাড় কি বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি নেওয়া হবে কোনো পদক্ষেপ? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি হাতের নাগালে আসবে? আর কয়েক ঘন্টা পরই তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে আছে মধ্যবিত্তরা। তবে প্রত্যেক বছরের মতো এবারও চাকুরিজীবীদের নজর থাকছে মূলত আয়করের দিকেই। আয়করে ছাড় পেলে সাধারণ মানুষের হাতে টাকা থাকবে, ফলে বাড়বে কেনাকাটার প্রবণতাও। তাই বিভিন্ন সংস্থাও চাইছে আয়কর ঊর্ধ্বসীমা বাড়ানো হোক। আগের বছরে আমাদের ইনকাম ট্যাক্স রিফর্মে প্রপোজড ট্যাক্স রিলিফ দেওয়া হয়েছিল টু দি মিডল ক্লাস and was expected to increase the disposable income, potentially boosting the discretionary spending of the onto FMCG products. যখন কিছুটা টাকা বাঁচে তখন এই টাকাটা ইউজ করা হয় ফর কনজিউমেবল গুডস কেনার জন্যে, তো যেটাতে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভালো বেনিফিট আমরা পাই। বর্তমানে পুরনো আয়কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমে বার্ষিক 2.5 লক্ষ টাকা অবধি আয় কোনো কর দিতে হয় না। বার্ষিক 2.5 থেকে 5 লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে 5% কর দিতে হয়। বার্ষিক 5 থেকে 10 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 20% এবং বার্ষিক 10 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে 30% কর দিতে হয়। আর নতুন ব্যবস্থা অর্থাৎ নিউ রেজিমে বার্ষিক 3 লক্ষ অবধি আয়ে কোনো কর দিতে হয় না। বার্ষিক 3 লক্ষ 1 টাকা থেকে 7 লক্ষ টাকা অবধি আয়ে 5% কর দিতে হয়। বার্ষিক 7 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকা আয়ে 10%, বার্ষিক 10 লক্ষ 1 টাকা থেকে 12 লক্ষ টাকা অবধি আয়ে 15%, 12 লক্ষ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা অবধি আয় 20% এবং বার্ষিক 15 লক্ষ টাকার বেশি আয়ে 30% কর দিতে হয়। এই প্রেক্ষাপটেই অনেকে মনে করছেন যারা নিয়মিত কর দেন তাদের উপর আর বোঝা না চাপিয়ে যারা ক্ষমতা থাকা সত্ত্বেও কর ফাঁকি দেওয়ার উপায় খুঁজে বের করেন, সেটাও ঠেকানো উচিত কেন্দ্রীয় সরকারের। They should think of how to expand the tax base. এখন কি হয় যে 1 কোটি লোক ট্যাক্স দেয়, বাকি কেউই ট্যাক্স দিচ্ছে না। 10 কোটি ফাইল করে ঠিক কথা, কিন্তু ট্যাক্স দেয় 1 কোটি লোক, এবং পুরো বার্ডেনটা ওটার উপরে, ওই লোকগুলোর উপরে আসছে। মানে পাশে হয়তো একটা ভালো ব্যবসাদার, সে হয়তো গাড়ি চড়ে ভালো বাড়ি টাড়ি রয়েছে, কিন্তু সে ট্যাক্স দিচ্ছে না। আর যে চাকরি করছে তার 1/10 কামাচ্ছে, সে হয়তো বিশাল একটা ট্যাক্স দিচ্ছে, জাস্ট বিকজ হি হ্যাজ নো ওয়ে অফ ইভেডিং। শনিবারের বাজেট পেশের আগে শুক্রবার দেশের আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট অধিবেশনের প্রথম দিনই দেশের গত অর্থবর্ষের খতিয়ান সামনে আনলেন তিনি। আর্থিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আসন্ন অর্থবর্ষে সেই হার আরও কমে 6.3 থেকে 6.8% মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে মত অর্থমন্ত্রী। বিজনেস সেক্টরের গ্রোথের জন্য সবার ইনকামটা বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট। আর সেইভাবেই আমার মনে হচ্ছে যে যদি কোনোভাবে আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটিসটা ক্রিয়েট করা যেতে পারে, যে বিজনেস হাউসেসতে ওই জন্যই সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট, যে সব জায়গার এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে। তো আমার মনে হচ্ছে সেখানে ডিউটিসগুলো কমিয়ে, সেখানে অনেকগুলো ট্যাক্সেস কমিয়ে, তো আমার মনে হয় সেইভাবে সেই রাস্তায় যদি চলতে পারি আমরা, তাহলে সেইভাবে জিডিপি গ্রোথ তো ঠিকই আছে, তো সেইভাবে উই ক্যান বিল্ড ইন আ বেটার নেশন। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে টানা 8 বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, যা এক রেকর্ড। অন্যদিকে বাজেটের পরই আগামী বুধবার দিল্লি বিধানসভার ভোট। বছরের মাঝামাঝি ভোট হবে বিহারে। সেদিকে তাকিয়ে কেন্দ্রের বাজেট কি হবে জনমোহিনী? অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।